নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে আজকের নিবেদন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা ইলমা বেহরোজের লেখা একটি জনপ্রিয় উপন্যাস আমি পদ্মজার পঞ্চম ও ষষ্ঠ পর্ব। শুনতে থাকুন আমি পদ্মজা। সেই ঝড়ের সন্ধ্যায় যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল, এই বাক্যটি পদ্মজার নিঃশ্বাস বন্ধ করে দিল। রিদওয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল। পদ্মজার দিকে তাকিয়ে কুটিল হাসি ফুটিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে শুরু করলো, আমির বছরের বেশিরভাগ সময় রাজধানীতে কাটায়, শুধু বর্ষা আর শীতের মৌসুমে গ্রামে আসে। তখন ছিল বর্ষার মাঝামাঝি, সব মেয়ে জোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমরা দুজন পাশা খেলায় মেতেছিলাম। হঠাৎ ও প্রস্তাব দিল, যদি ওকে হারাতে পারি তাহলে যা চাইবো তাই দেবে। সৌভাগ্যক্রমে আমির সেদিন হেরে গেল। আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্পর্শ করি না। নিজের গ্রামের মেয়ে হারালে বড় চাচার সুনাম ক্ষুণ্ণ হবে, তিনি এখানকার প্রধান। তাই আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের কবলে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার পথে দেখেছি। বিশ্বাস করো, তোমাকে যেদিন দেখেছি সেই রাতে দুই চোখে ঘুম আসেনি। আব্বাকে বারবার অনুনয় করেছি তোমাকে নিয়ে আসতে, কিন্তু উনি রাজি হলেন না। আটপাড়ার মেয়েদের তুলে আনা যাবে না, কঠোর নিষেধাজ্ঞা ছিল। মিনতি করেছি অন্তত বিয়ের প্রস্তাব পাঠাতে। তখন বড় চাচা তোমার মায়ের কথা জানালেন, তিনি মুক্তিযোদ্ধা। গ্রামবাসীর মুখে শুনেছেন তোমার মা নাকি তোমাকে এখনই বিয়ে দিতে চান না। সুদূর প্রান্ত থেকে সম্ভ্রান্ত পরিবারের পাত্ররা এসেছে বিয়ের প্রস্তাবে, তবুও তিনি রাজি হননি। কিন্তু আমার তো তোমাকেই চাই। তোমার রূপ এমনই যে জীবনভর ভোগ করলেও মন ভরবে না। শেষ কথাটি শুনে ঘৃণায় পদ্মজার কপালে রেখা গভীরতর হয়ে উঠল। রিদওয়ান বলতে লাগলো, এই বাড়ির প্রতি, এই পাতালপুরীর প্রতি আমার টান অনেক আগে থেকে। তবু আমি ওসব না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছিলাম। একবার ভেবে দেখো কতটা মুগ্ধ ছিলাম তোমার ওপর। একটু ভাবো পদ্মজা। পদ্মজার দিকে করুণ চোখে তাকালো রিদওয়ান। তারপর পরই তার চোখে মুখে ক্ষোভ ফুটে উঠল। কিন্তু কি হলো, ও নিজেই পছন্দ করে ফেলল। আমির তোমাকে তুলে আনতে গিয়েছিল আমার জন্য। শুধু আমিই জানতাম তোমার আম্মা বাড়িতে নেই। ও কথা দিয়েছিল এশার আজানের আগেই তোমাকে আমার কাছে পৌঁছে দেবে। এখানে এই ঘরেই আমি বসেছিলাম, তোমার জন্য মাঝ রাত অব্দি অপেক্ষা করেছিলাম। সে থামলো, একটু দম নিল। এক সময় বিরক্ত হয়ে অন্দরমহলে চলে যাই। গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে, তোমার সঙ্গে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দেবে। যদিও আমরা সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না, তবু বড় চাচা আমিরকে খুশি রাখতে কথা দিলেন তোমার সঙ্গে বিয়ে হবে যেভাবেই হোক। রিদওয়ানের চোখে তখন ক্রোধের ঝলক। এটা নিয়ে আমিরের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়। আমাকে তখনই হুকুম দেয়া হয় শহীদকে খুন করতে হবে। শহীদ আমিরের সঙ্গে বেয়াদবি করেছে,
অপমান করেছে, তাই আমির বদলা নিতে চায়। ও চায় না শহীদ আর বেঁচে থাকুক। সে দায়িত্ব পড়লো আমার ঘাড়ে। আমিরের হুকুম সবাইকে মানতে হয়, কিন্তু সেদিন আমি শুনিনি। তখন বড় চাচা বললেন, পদ্মজা সবার চোখে আমিরের বউ হলেও ঘরে তোর বই হবে। আমি তার ব্যবস্থা করব, আমিরের সঙ্গে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, বুক ভরা আশা নিয়ে শহীদকে খুন করতে যাই, সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য। এবার তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময়ের ছাপ। অবাক কাণ্ড কি জানো, তোমার মাও সেদিন সেখানে ছিলেন। মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়ে কিভাবে যে নেশাগ্রস্ত দুটো মানুষকে জবাই করেছিল তুমি কল্পনাও করতে পারবে না। থামল রিদওয়ান। চোখে বিস্ময় নিয়ে পদ্মজার দিকে তাকিয়েছিল সে, যেন চোখের সামনে সেই হত্যাকাণ্ড দেখতে পাচ্ছে। পদ্মজার মুখে কোনো ভাবান্তর হলো না। সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে। রিদওয়ান আবার শুরু করলো। পরের দিন সালিশে বড় চাচা বিয়ের প্রস্তাব দিলেন। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলেছি না, আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। তোমার আম্মা আমাকে চিনতেন না, তাই বিয়ের প্রস্তাব সহজে মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে এত মহান, 2 মাস অন্তর দান করেন, সবার অভাব মেটান, চিকিৎসা করান। ওনার ছেলের বউ হওয়া মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না, রাজি হওয়াটাই স্বাভাবিক ছিল। রিদওয়ান একটু থেমে আবার বলতে লাগলো, সে যাক, পরের কথা বলি। আমির যখন শুনলো তোমার আম্মা 2টো খুন করেছে, ও চিন্তায় পড়ে গেল। আমির মানুষ চেনে ভালো। ও তৎক্ষণাৎ বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ। আমাকে মানা করলো বিয়ে বাড়িতে যেতে, চিনে ফেললে সমস্যা হবে। আমিরের সঙ্গে তাল মিলিয়ে বড় চাচাও মানা করলেন। আমি তো। কথার মাঝে বাধা দিয়ে পদ্মজা জিজ্ঞেস করলো, আপনি এই গ্রামেরই ছেলে, আর আম্মু এই গ্রামেরই মেয়ে, তবু আপনাকে চিনতেন না? হাওলাদার বাড়ির ছেলে হিসেবে হয়তো কখনো দেখেছেন, কিন্তু মনে নেই। নয়তো নাম জানতেন, মুখ চিনতেন না। আমাকে অনেকেই চেনে না, নাম শুনলে চেহারা মনে পড়ে না, চেহারা দেখলেও সঙ্গে সঙ্গে চিনতে পারে না। আমি বেশিরভাগ সময়ই এখানেই অথবা অন্দরমহলে থাকি। রাতে যখন বের হই তখন থাকি ট্রলারে। তাছাড়া শুনেছি তোমার আম্মা নাকি আশেপাশে মানুষের দিকে তেমন নজরই দিতেন না, নিজের সংসার নিয়েই ব্যস্ত থাকতেন। কথাগুলো অবহেলার সুরে বলে থামলো রিদওয়ান। পদ্মজা নীরব। তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। কোথায় যেন থেমেছিলাম। রিদওয়ান নিজেই মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই আবার বলা শুরু করলো। তার বর্ণনা অনুযায়ী আমিরের নির্দেশে সে হেমলতাকে মুখ দেখায়নি, কখনোই যায়নি সে বাড়িতে। বিয়ের 2 দিন আগে মেয়েগুলোকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো তাদের পাচার করে দিল বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হলো বড় বড় নদীতে। একটা মেয়ে বাকি ছিল, সেই মেয়েটিকে তোমাদের বিয়ের আগের রাতে হত্যা করা হয়। অন্দরমহলে আমিরের গায়ে হলুদের আনন্দ উৎসব চলছিল। হাবুল আর রিদওয়ান লাশ নিয়ে হাওড়ে চলে গেল। তার বর্ণনা অনুযায়ী আমিরের নির্দেশে সে হেমলতাকে মুখ দেখায়নি, কখন
কখনো যায়নি সেই বাড়িতে। বিয়ের দুদিন আগে মেয়েগুলোকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো তাদের পাচার করে দিল বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে বাকি ছিল, সেই মেয়েটিকে তাদের বিয়ের আগের রাতে হত্যা করা হয়। অন্দরমহলে আমিরের গায়ে হলুদের আনন্দ উৎসব চলছিল। হাবুল আর রিদওয়ান লাশ নিয়ে হাওড়ে চলে গেল। হাওড়ে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তাড়াও ছিল। মেয়েটিকে অনেক দূর থেকে আনা হয়েছিল, তাই হাবুল মেয়েটিকে নদীর শেষ প্রান্তে হাওড়ের শুরুতে ফেলে দিল। ঠিক তখনই নজরে পড়ল একটি নৌকা আসছে, যেখানে মোড়ল পরিবার ছিল। রিদওয়ান তখন ট্রলারের ভেতর ছিল। সে হাবুলকে তাড়া দিল দ্রুত ট্রলার ঘোরাতে। এরপরের ঘটনা পদ্মজার জানা। পুরো কাহিনী শুনে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, আর আর হারিম মামা? এক অচেনা জগতে হারিয়ে যাচ্ছে সে, যেখানে সব কিছুই বিপরীত, সব কিছুই ভয়ঙ্কর। রিদওয়ান একটু বিরক্তির সঙ্গে বলল, এসব ছোটখাটো ব্যাপার। ওই শালা আমাদেরই লোক ছিল, হঠাৎ সবার উপর কথা বলা শুরু করে, হুমকি দেয়, ওর চাহিদা বেড়ে যায়। অনেকদিন সহ্য করার পর একদম উপরে। রিদওয়ান হেসে চোখ টিপল, যেন সে কোনো মহৎ কাজের কথা বলছে। প্রান্তর আব্বা আর আব্দুলকে নিয়েও প্রশ্ন করবে নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই। দুজনই সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ হিসাব। প্রান্তর বাপ আমিরের হাতে আর আব্দুল আমার হাতে। এসব বাদ দাও তো, আমরা আমিরের গল্পে যাই। আজ তোমাকে শুধু আমিরের গল্পই শোনাবো। রিদওয়ানের কথার প্রতিটি শব্দ একটা করে পর্দা সরিয়ে দিচ্ছে। হানিফের মৃত্যু, প্রান্তর বাবার হত্যা, আমিরের সঙ্গে তার বিয়ের আগের রাতে নদীতে পাওয়া লাশ, সবকিছু এক সূক্ষ্ম সুতায় গাঁথা। পদ্মজা যেন এক জটিল চক্রব্যূহে আটকে পড়েছে, যার প্রতিটি পথ তাকে আরো গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মাথা ঘুরতে লাগলো তার। হাজার হাজার চিন্তা একসঙ্গে আক্রমণ করছে। এতদিন ধরে যে অদৃশ্য শক্তি তার জীবনকে নিয়ন্ত্রণ করছিল, যে অদৃশ্য ছায়া পেছনে ঘুরছিল, আজ তার অস্তিত্ব স্পষ্ট হয়ে উঠল। রিদওয়ান বলল, সে রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম। ভেবেছিলাম আমির কিছু বলবে না, কিন্তু হলো কি, ও তো তোমার রূপে একেবারে কুপোকাত। আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখতে শুরু করলো। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারেন। কার মুখ থেকে জানি আমির শুনেছিল। খুব ব্যাপারটাকে গুরুতর ভাবে নিয়ে নিল, কোনো ঝুঁকি নিতে চাইল না। তোমার আম্মাকে নিয়ে ভয়ে ছিল। মহিলার চাহনি, কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করলো তোমার আম্মার গলাটাও ঘ্যাচাং ঘ্যাচ। এটা কিন্তু আমার কথা নয়, আমিরের কথা। পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য পূর্ণ দৃষ্টি মেলে তাকালো রিদওয়ান। পদ্মজার চোখ দুটি বিস্ময় ও দুঃখে ছলছল করছে। আমির তার মাকে খুন করতে চেয়েছিল। ভাবতেই পদ্মজার সারা শরীর শিউরে উঠল। তার মেজাজ আঁচ করতে পেরে রিদওয়ান বলল, এমনকি খুন করতেও গিয়েছিল। পদ্মজার মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে।
মাকে খুন করার চেষ্টা, এ যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যা থেকে জেগে ওঠার কোনো উপায় নেই। জ্বলে উঠল তার চোখ দুটি। ভেতরের সমস্ত ক্ষোভ, রাগ, হতাশা একসঙ্গে উথলে উঠল। সে যেন একটা ক্ষত বিক্ষত সিংহী। সে শক্তিটুকু দিয়ে গর্জে উঠল, সব বানোয়াট, মিথ্যে কথা। কিন্তু তার কণ্ঠস্বরে কম্পনে বোঝা যাচ্ছিল সে নিজেও জানে যে সব সত্য। রিদওয়ানের হাসি দীর্ঘ হলো। সত্য তো আর পাল্টাবে না, তুমি যা ইচ্ছে ভাবতে পারো। তারপরের ঘটনাটা তোমার বিয়ের কয়দিন পরের। আমির তোমার মাকে খুন করতে গিয়ে জানতে পারে তোমার মায়ের কি এক রোগ হয়েছে, মরে যাবে, সব ভুলে যাবে। আরে টিটকারির ভঙ্গিতে হেসে উঠল রিদওয়ান। তার হাসির শব্দ তীক্ষ্ণ ছুরির মতো বিঁধল পদ্মজার কানে। আগুন ধরে গেল তার মাথায়। ক্ষোভে, রাগে কাঁপতে লাগলো তার শরীর। সে চিৎকার করে উঠল, বের হয়ে যান, বের হয়ে যান, আপনাকে আমার আর সহ্য হচ্ছে না, যান, বেরিয়ে যান। রিদওয়ান যেন পাথরের মূর্তি। পদ্মজার আবেগতাড়িত কথায় তার ভ্রুক্ষেপ নেই। সে নির্বিকার ভাবে বলতে লাগলো, সম্ভবত তোমার মা তোমার বাবার সঙ্গে কথা বলছিলেন, আমার ঠিক মনে নেই, অনেক আগের ঘটনা তো। সব শুনে আমির খুনের পরিকল্পনা বাদ দিল। এমনিতেও কয়দিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে, তোমার মাও কয়দিন পর মারা যাবেন, আর খুন করার কি দরকার? তবে যদি না মরতেন তাহলে কিন্তু আমিরই খুন করত। এই হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি। তার চোখে মুখে ঝিলিক দিচ্ছিল আনন্দের ছটা। পদ্মজার অন্তরের যন্ত্রণা তার পুতুলের মতো সুন্দর মুখে স্পষ্ট হয়ে উঠেছে। আমিরের প্রতি ঘৃণা, রাগ নিঃশ্বাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগলো। এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকতো, তবে সে প্রথমে রিদওয়ানের এই গা জ্বালানো হাসি চিরতরে স্তব্ধ করে দিত, তারপর আমিরকে। রিদওয়ান উচ্ছ্বসিত হয়ে বলল, আরে আরে, এখনো তো অনেক কিছু বাকি, এখনই চোখ দিয়ে মেরে ফেলবে? বাকিটুকু শোনো, তারপর মেরো। সে গলায় একটু রহস্যময় সুর এনে বলতে লাগলো, যেদিন তোমার ম্যাট্রিক পরীক্ষার ফলাফল বের হলো, সেদিন তোমার মা প্রথম আমাদের বাড়িতে এলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক আমাকে দেখেই নাড়া দিয়ে উঠল। থেমে আবার শুরু করলো, আমি রাতের দ্বিতীয় তলায় হাঁটছিলাম, রুম্পা ভাবির ঘরটা নজরে রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তবুও সেই শব্দ তোমার মায়ের কানে চলে গেল। তিনি বেরিয়ে এলেন, আমাদের কথা হলো। মানুষটা তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়লেন। রিদওয়ান চোখে মুখে কৃত্রিম দুঃখের ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করলো। পদ্মজা দৃষ্টি ঘুরিয়ে রাখলো। রিদওয়ান থামলো না। শেষ রাতে আমি আর আমির ছাদে ছিলাম। হঠাৎ দেখি তোমার মা জঙ্গলের ভেতর ঢুকছেন। কি সাহস! মেয়ের শ্বশুর বাড়িতে প্রথমবার এসেই সন্দেহের বশে পুরো বাড়ি ঘেরা শুরু করে দিয়েছেন। বিন্দুমাত্র ভয়ডর নেই। জঙ্গলের ভেতরেই আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না, তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে। রিদওয়ানের কণ্ঠস্বরে উত্তেজনা ফুটে উঠল। কিন্তু তোমার মা পুরো জঙ্গল ঘুরেও কিছুই ধরতে পারলেন না। উনার কপাল ভালো, মেয়ের জামাইয়ের হাতে মরতে হয়নি। এখানেই কিন্তু সব শেষ নয়। তোমরা ঢাকা যাওয়ার পর উনি
আরো দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন। দুইবারই হাবলু ওনার পিছু নিয়েছে। আমি তখন আমিরের কাছে চিঠি পাঠাই। তখন আমির জানালো, আরেকবার তোমার মা যদি আসে সঙ্গে সঙ্গে যেন হত্যা করি। রিদওয়ান বিরক্তিতে মুখ বিকৃতি করে বলল, কিন্তু তিনি আর আসলেনই না। কত অপেক্ষা করলাম। হয়তো কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এই বাড়িতে গোপন কিছু নেই, নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষে সে একটু হেসে বলল, তোমার মায়ের ভাগ্য আসলেই ভালো। দুইবার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও হয়নি, দুইবার হাবুলের মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয়নি। ওনার মৃত্যুটা রোগেই লেখা ছিল। দেখো, আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়, তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি এতগুলো বছর ভালোবেসেছো নিঃস্বার্থভাবে। রিদওয়ান পদ্মজাকে উস্কানি দিতে চাইছিল। পদ্মজা নির্বাক, তার অন্তরে কোনো অনুভূতির ঢেউ নেই। রিদওয়ান বলল, তুমি কি ভেবেছো আমির শুধু তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে এসেছে, নাকি মনে করেছো সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতে ছুটে এসেছে? বিদ্রুপের হাসি খেলে গেল তার মুখে। ও এখানে এসেছে নিজের বিপদ সামলাতে। কুয়েত থেকে মোটা অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে। বিনিময়ে মেয়ে সরবরাহ করতে হবে। মেয়েগুলোর গায়ে সামান্য একটু দাগও থাকতে পারবে না। দেওয়ার কথা ছিল 1 মাস আগেই। সেই অনুযায়ী আমরা অনেক চেষ্টা করেছি, সফল হয়নি। মানুষ এখন সজাগ হয়ে গেছে, এমনটা আগে কখনো হয়নি। সেইবার সব ওলটপালট হয়ে গেছে। আমিরের উপরও চাপ বাড়ছে, টাকাগুলো খরচ হয়ে গেল। কি করেছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠিয়ে দেবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব প্রভাবশালী আন্তর্জাতিক চক্র। মেয়ে জোগাড় হয়েছে 9টা। যেভাবেই হোক আমাদের 21টা মেয়ে লাগবেই। আমরা সবাই এখন একটা ঝড়ের মধ্যে আছি। বিশেষ করে আমির আর ওর বাপ খুব চাপে আছে। 1 মাস শেষ হতে আর 12 দিন বাকি। এর মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে উপস্থিত হলে তুমি। উচ্চস্বরে হেসে উঠল রিদওয়ান। তার হাসি থামার নামই নিচ্ছে না। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ দেখা দিয়েছে। 200 বছর ধরে চলছে, আর কত? কিন্তু আমরা সেটা হতে দেব না। আমি তো একেবারেই না। রিদওয়ান জোর দিয়ে বলল, আমার জীবন বলতে শুধু এই ব্যবসায়ী আছে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পদ্মজার ভেতরে অপ্রতিরোধ্য তুফান চললেও কণ্ঠ শান্ত। যে মেয়েগুলোকে খুন করেছেন তাদের পাচার করে দিলেই পারতেন, সেটা কেন করেননি? এরা 2 মাস ধরে এখানে আছে। প্রথম 15 দিন নির্যাতন করা হয়েছে বলে ওদের শরীরে অনেক ক্ষত হয়েছে, নানা জায়গায় দাগ বসে গেছে। তখন তো আর আমরা জানতাম না যে মেয়ে মানুষের খরা লাগবে। তারপরও 1 মাস ধরে ওষুধপত্র দিয়ে এদের ক্ষত সারানোর চেষ্টা করেছি, কিছুতেই কিছু হয়নি। একটু বিরতি দিয়ে আবার বলল, আজ 2 জন মারা গেল। আগে লাশগুলো এমনি ফেলে দেওয়া হতো। 5 বছর ধরে টুকরো টুকরো করে ফেলা হয়। এটাও আমিরের বুদ্ধি, যাতে কারো চোখে না পড়ে আর পুলিশও শনাক্ত করতে না পারে।
পুলিশ এখন বড্ড চালাক হয়ে গেছে। আমি এসব আটকাবো কি করবে? জবাব দিল না পদ্মজা। তুমি কিছুই করতে পারবে না পদ্মজা। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়বো না। অবশ্য আমিরও তোমাকে ছাড়বে না। ও শুধু তোমার দেহের প্রতি আকৃষ্ট, ভালোবাসে না। সেদিন রাতে যখন তুমি রুম্পার ঘরে ছিলে, আমির তোমার দেখাশোনার জন্য জেগেছিল না। ও তোমাকে নজরে রেখেছিল, ভয় পাচ্ছিল পাছে রুম্পা যদি কিছু বলে দেয়। এমনকি রুম্পাকে হত্যা করার পরিকল্পনাও আমিরই করেছিল। পদ্মজার চোখে ফুটে উঠল অবিশ্বাস। রিদওয়ান কথা চালিয়ে গেল। ও বাবলুকে পাঠিয়েছিল, হাবুলুর ভাই বাবলুকে। ওরা গিয়ে দেখলো আলমগীর ভাই রুম্পাকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সামনে ওরা দাঁড়াতে পারতো না যদি সেখানে তুমি বাগড়া না দিতে। কি অনায়াসে বাবলুকে হত্যা করে ফেললো, মায়ের মতো করে। রিদওয়ান চোখ বড় বড় করে তাকালো। ঘটনাটা আমির দেখেছে, ও জঙ্গলে লুকিয়েছিল। এত চিন্তার মধ্যেও তোমার এই রূপান্তর। যখন তুমি পূর্ণাকে নিয়ে ভেতরে গেলে তখন লাশ সরিয়ে দেওয়া হলো। তুমি ঘরে ঢুকলে আমিরও তোমাদের ঘরে গেল। এমনকি আমির জ্বরেও পড়েছিল মেয়ে জোগাড় করার চিন্তায়। এই অবস্থায় তোমার ওই হত্যাকাণ্ড আমিরকে পাগল করে তোলে। ও অস্থির হয়ে যায়। রানীকে খোঁজার অজুহাতে এখানে এসে তোমাকে ভয় দেখানোর পরিকল্পনা করে, যাতে গোয়েন্দাগিরি বাদ দিয়ে ওকে নিয়ে ঢাকা চলে যাও। রিদওয়ান কথা শেষ করলো। ওর বিশ্বাস ছিল 8 দিনে মেয়ে জোগাড় হয়ে যাবে, তবে সন্দেহ ছিল তুমি 8 দিন পর ঢাকা যেতে রাজি হবে কিনা। তাই আগে থেকেই কাজ শুরু করলো। এমনকি তোমাকে মারতেও বলেছিল, যাতে তুমি ভয় পাও। মারার পরেও যখন ভয় পেলে না, তখন বলল তোমাকে ওর রক্ত দেখাতে। তাই একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম বলেই চোখ টিপল। ওর ধারণা ছিল স্বামীর জীবনের ভয় হলেও তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি মুখের উপর বলে দিলে ঢাকা ফিরতে রাজি নও। একটু থেমে রিদওয়ান সন্দেহের সুরে বলল, তুমি কি সত্যিই আমিরকে ভালোবাসো? পদ্মজা দাঁতে দাঁত চেপে চোখের জল ফেলছে। রিদওয়ান হাত নেড়ে বলল, থাক ওসব ভালোবাসার কথা। আমির তোমাকে ভালোবাসে না, সবই ওর অভিনয়। ও শুধু তোমার রূপের মোহে পড়েছে। এখনো তোমার শরীরের যৌবন অটুট। আমি নিজেই সামলাতে পারি না, আর ও তো তোমাকে পেয়েছে। গলা নামিয়ে যোগ করলো, শোনো পদ্মজা, ভালোই ভালোই বলছি, কোনো বাধা দিও না, সব মেনে নাও। আমির ছেড়ে দিলেও বড় চাচা, আব্বা আর আমি তোমাকে ছাড়বো না। উনি কেন আমাকে ছেড়ে দিবেন? উনি তো আমাকে ভালোবাসেন না। টাকার প্রতি ওর যত টান, সৌন্দর্যের প্রতিও ততটাই। তাই তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাইবে। আমার অনুরোধ অনেক করেছো, আর কিছু করো না। কি পান এসব করে? অর্থ পাই, শান্তি পাই। মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি পান? হবলাদার বংশে কি একটাও ভালো মানুষ নেই? রিদওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, যারা ভালো ছিল তারা আর নেই। তবে জাফর ভাই ভালো। বড় চাচা, আব্বা অনেক চেষ্টা করেও এ পথে আনতে পারেনি। জাফর ভাই এসব সম্পর্কে কিছুই জানে না। ও একটু সরল মনের, মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে পড়ে। তাই ওকে এই জগতে টানা হয়নি। পড়াশোনার জন্য রাজধানী পাঠিয়ে দেওয়া হয়। আব্বার প্রথম ছেলে বলে বেঁচে গেছে। পরে বিয়ে করে বিলেত চলে যায়। আর আলমগীর ভাই বাধ্য হয়ে এই দলে ছিল, এখন সুযোগ পেয়ে পালিয়েছে। মুখ বিকৃত করে বলল, এসব গল্প করতে ভালো লাগছে না।
ঘাড়ে প্রচন্ড ব্যথা। কি জোরে মেরেছ, তুমি কি ডাইনি নাকি? আলতো করে ঘাড়ে হাত বুলাতে লাগলো সে। আমিরকে ছেড়ে পালিয়ে যাও। জীবনে কিছুই পাইনি আমি। মা আমায় জন্ম দিয়ে চলে গেলেন। বাবার অবৈধ সন্তান আমি। ছোটবেলা থেকেই নির্যাতনের শিকার। এখনো আমির আমাকে অত্যাচার করে। আগে ছিলাম খুব দুর্বল। পানিতে ডুবিয়ে রেখেছে, শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, মারধর করেছে। তার চোখে অতীতের যন্ত্রণা। আমির মানুষকে আঘাত করতে ভালোবাসে। মানুষের কাকুতি মিনতি ওর কাছে আনন্দের। তুমি ওর কাছে থেকো না, পালিয়ে যাও। তবে পুলিশের কাছে যেও না, অন্য কোথাও চলে যাও। ও এখন মায়া দেখাচ্ছে, কিন্তু যেদিন স্বার্থে আঘাত লাগবে সেদিন হাত তুলবে, হয়তো প্রাণও নিয়ে নেবে। পদ্মজা যেন বজ্রাহত হলো। শ্বাসরুদ্ধকর কণ্ঠে সে বলে উঠল, কি বলছেন? তাহলে আপনার কাহিনী উনি আমাকে শুনিয়েছিলেন? রিদওয়ান পদ্মজার কথা বুঝতে পারল না। সে একটু ঝুঁকে প্রশ্ন করল, কিছু বললে? পদ্মজা নির্বাক। তার চোখ থেকে অশ্রু ঝরছে অবিরাম। পেছনের 6টি বছর মিথ্যের চালে আবৃত। কোনো সত্য নেই, সবই মিথ্যা, সমস্ত কিছু। বাস্তবতার নিষ্ঠুর আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল তার স্বপ্নের দুর্গ। এক অন্ধকার গহরে আবিষ্কার করল সে নিজেকে, যেখানে আলোর কোনো রেখা নেই। শেষ রাতে আমির ফিরে এলো পাতালপুরীতে। তৃষ্ণার্ত কণ্ঠে পানি পান করল সে। রাফেদকে বলল, নতুন মেয়ে 3টাকে খবর দাও। চিৎকার চেঁচামেচি করলেও মারধর করবে না। রাফেদ জবাব দিল, চিন্তা করবে না, সব নিয়ন্ত্রণে রাখবো। আমির শূন্য প্রতিধ্বনির দ্বিতীয় ঘরে গিয়ে বসল। মজিদ বললেন, আমরা তাহলে যাই। আমির নীরব। তার কুঞ্চিত ভ্রু গভীর চিন্তার ইঙ্গিত দিচ্ছে। একটা সিগারেট ধরালো সে। খলিল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ওই ছেড়ে দিয়ে এখন কি করবে? আমির শীতল কণ্ঠে উত্তর দিল, এটা আমার ব্যাপার। তারপর উচ্চস্বরে ডাকলো, আরভিদ। মুহূর্তের মধ্যে ছুটে এলো আরভিদ। আমির বলল, বাড়ির পেছনে যাও, লতিফা যা দেবে নিয়ে আসবে। আরভিদ দ্রুত বেরিয়ে গেল। সে চেয়ারে বসে মজিদকে উদ্দেশ্য করে বলল, যেতে চাইলে যান, দাঁড়িয়ে আছেন কেন? সাফিক আসেনি? খলিল জবাব দিলেন, রিদুর কাছে গেছে। তারপর মজিদকে বললেন, চলেন ভাইজান, বাড়ি তো চাই। ক্লান্ত শোনাচ্ছে পদ্মজার কণ্ঠ। ঢাকার অফিসে, গোডাউনে কতবার গিয়েছি, পণ্য দেখেছি, মেনু দেখেছি, কোথাও তো কিছু মিথ্যে মনে হয়নি। আমিরের সত্যি ইম্পোর্ট ব্যবসা আছে। ও কখনোই কাঁচা কাজ করে না। পদ্মজার কণ্ঠে দুঃখের সুর বাজল। আর আমার মেয়ে, আমার 3 মাসের মেয়েটাকে কে খুন করেছে ভাবলো? এ প্রশ্নে থমকে গেল রিদওয়ান। পদ্মজার চোখে অধীর আগ্রহ, উত্তরের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই টোকা পড়ল দরজায়। একটা চেনা মুখ ঘরে প্রবেশ করলো। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, এই শেষ রাতে? শফিক ভেতরে ঢুকতেই পদ্মজার দিকে তাকালো। তার উস্কো খুস্কো চুল, চোখ দুটি কেমন ভয়ার্ত। সে রিদওয়ানের দিকে ফিরে জিজ্ঞেস করলো, আমিরের বউ এখানে কেন? একেও কি এই পথে নামাবি নাকি? রিদওয়ান বলল, নিজে চলে এসেছে। কি হয়েছে? থানায় কোনো গন্ডগোল?
উম, তোরা কি আজমপুর থেকে কোনো মেয়েকে এনেছিস? ওখানকার মাতব্বর মামলা করেছে, তার মেয়ে ওথাও। লোকটা বড় লোক, এসব মোটা টাকার মালিকদের ব্যাপার তো জানিসই। আশেপাশে সব এলাকায় খোঁজাখুঁজি চলছে। কাল অলন্দপুরেও পুলিশ আসবে, সাবধানে থাকিস। পৃথিবীর সব ঝামেলা একসঙ্গে এসে জুটলো। শফিক গোফে হাত বোলাতে বোলাতে পদ্মজার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখল। মসৃণ ফর্সা পা দুটো তার নজর কাড়ল। আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, আরে খুব সুন্দরী তো, এত কাছ থেকে আজই প্রথম দেখলাম। শফিকের স্পর্শ আগুন জ্বালিয়ে দিল পদ্মজার দেহে। গর্জে উঠল সে, আমাকে ছোঁয়ার সাহস করবি না। রিদওয়ানের ঠোঁটে চাপা হাসি। শফিক অবাক হয়ে রিদওয়ানকে বলল, আরে তেজ দেখছিস, আমি সামলে কি করে রে? রিদওয়ান হাসছে। পদ্মজার কাছে যাওয়ার সাহস তার নেই। আমিরের দুর্বলতায় অন্য কেউ হাত দিচ্ছে দেখে তার শান্তি লাগছে, উপভোগ করছে। এরই মধ্যে শার্টের বোতাম খুলতে শুরু করেছে শফিক। তার চোখে মুখে উত্তেজনা। শিকারীর মতো রসিয়ে রসিয়ে সে এগিয়ে যাচ্ছে পদ্মজার দিকে। এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না, যেহেতু মেরেই ফেলা হবে, একটু উপভোগ করে দেখি, কে বলিস? ধুকপুক করছে পদ্মজার বউ। শেষমেশ তার ইজ্জতের উপর হাত পড়বে। মুক্তির জন্য ছটপট করতে লাগলো সে। বাঁধা অবস্থায় উল্টো হয়েছিল সে। শফিক এক ঝটকায় তাকে উল্টো থেকে সোজা করে দিল। তার মসৃণ পাতলা পেটের অংশ উন্মুক্ত হয়ে পড়তেই শফিকের লোলুপ দৃষ্টি গায়ে ছুরি চালানোর মতো লাগলো। শরীরের প্রতিটি রোমকূপ বিদ্রোহ করে উঠল। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি রে। আরে আমিরের উচিত ছিল আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া, একাই 6 বছর। বলতে বলতে থেমে গেল সে। আরে তুই কি এখানে বসে দেখবি নাকি? দেখলে দেখতে পারিস। শফিক ঝুঁকতেই পদ্মজা চেঁচাতে শুরু করলো। একদলা থুতু ছুঁড়ে দিল শফিকের মুখে। রাগে বিস্ফারিত হলো শফিকের চোখ। প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় বসালো সে। পুরনো ক্ষতস্থানের চামড়া ছিঁড়ে বেরিয়ে এলো রক্ত। যন্ত্রণায় কাঁপতে শুরু করলো পদ্মজার শরীর। তীব্র বেদনায় মুখ থেকে বেরিয়ে এলো আর্তনাদ, আম্মা। ঠিক সেই মুহূর্তে শুনতে পেল দ্রুত পদক্ষেপের শব্দ। কেউ ছুটে আসছে এদিকে। আমিরের উপস্থিতি টের পেয়ে ভয়ে সিটিয়ে গেল রিদওয়ান। দ্রুত চেয়ার ছেড়ে দেয়াল ঘষে দাঁড়ালো। যদি জানতো আমির এখানে, তাহলে শফিককে কখনোই পদ্মজার কাছে যেতে দিত না। শফিকও তো কিছু বলল না। তার আশঙ্কায় সত্যি হলো, আমির ঘরে ঢুকলো। পদ্মজার কান্নার শব্দ শুনেই সে ছুটে এসেছে। যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা নামে। আমিরকে দেখে শফিক হাসি মুখে বলতে শুরু করলো, আরে আমির, এ বউ তো। কথা শেষ হওয়ার আগেই মিলিয়ে গেল হাসি, থেমে গেল জবান। পাগল প্রায় আমির টিপে ধরলো শফিকের গলা। সুযোগ বুঝে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল রিদওয়ান। পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। শফিক কিছু বুঝে ওঠার আগেই আমির ছুরি দিয়ে একটানে শফিকের গলা রগ কেটে ফেললো। রক্ত ছিটকে পড়ল পদ্মজার ওপর। আমির দম বন্ধ করে বিকারগ্রস্ত খুনির মতো ছুরি দিয়ে শফিকের 2 চোখে, পেটে, বুকে আঘাত করলো। শফিকের দেহটা 2 হাতে ধরে ছুঁড়ে মারলো দেওয়ালে। শফিকের মুখ থেকে গ্যার গ্যার শব্দ বেরোচ্ছে। সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে ভীত হয়ে পড়ল পদ্মজা। থরথর করে কাঁপছে তার শরীর। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম। কি নির্মম তার খুন করার ধরন!
কি হিংসতার চাহনি, তার আক্রমণ! চোখের পলকে মানুষ খুন করে ফেলল। পদ্মজা চোখ বুজে কেঁদে উঠল। আমিরের সারা মুখে রক্ত, চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, হাঁপাচ্ছেও না। রক্তে সারা ঘর রক্তপুরি হয়ে উঠেছে। শব্দ শুনে দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাফেদ ও আরভি। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে, চোখ দুটি কোটর থেকে বেরিয়ে এসেছে, গলার রগ থেকে ছিটকে বের হচ্ছে রক্ত। যে কোনো সাধারণ মানুষ এই দৃশ্য দেখে শিউরে উঠবে, পেটে মোচড় দিয়ে উঠে আসবে বমি। পদ্মজার সারা শরীর কাঁপছে, থমকে গেছে তার পৃথিবী, থেমে গেছে সব শব্দ। এমন মানুষের সঙ্গে সে কিছুতেই পারবে না। সে মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে তার হৃদয়ে ভয় ছাড়া আর কিছু নেই, ভালোবাসা, রাগ, ঘৃণা, ক্রোধ কিছু নেই। সে শুধু ভয় পাচ্ছে, ভীষণ ভয়। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের ৬ষ্ঠ পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। নমস্কার।